ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোট 12 ফেব্রুয়ারি। একই দিনে হবে গণভোট। 29 ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র দাখিল। প্রচারণা শুরু 22 জানুয়ারি। ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। স্বাগত জানালো দলগুলো। সুষ্ঠু ভোটের প্রত্যাশা বিএনপির। সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জামায়াতের। ইসির নিরপেক্ষতার অভাব দেখছে এনসিপি। একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের নির্বাচন রাজনৈতিক ইতিহাসে একটি অত্যন্ত বড় উল্লেখযোগ্য একটা ঘটনা। সুষ্ঠুভাবে অনুষ্ঠান করা এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। সংশয়ের অবসান হয়েছে। জাতির সাথে সাথে আমরাও এই ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি। সরকার এবং নির্বাচন কমিশনের নির্বাচন নিয়ে সদিচ্ছা রয়েছে, কিন্তু নিরপেক্ষতা এবং সক্ষমতার অভাব রয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আগামী নির্বাচন সহজ হবে না বললেন তারেক রহমান। বিএনপি সতর্ক না হলে গণতন্ত্র হুমকিতে পড়ার শঙ্কা। নতুন ফ্যাসিবাদ কায়েমে চেষ্টার অভিযোগ মির্জা ফখরুলের। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ভেন্টিলেশনে বেগম খালেদা জিয়া। ভুল তথ্য না ছড়িয়ে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রাখার আহ্বান। সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধনে রাজনৈতিক প্রভাব মুক্ত হলো বিচার বিভাগ বললেন আইন উপদেষ্টা। স্থায়িত্ব নিশ্চিতে চ্যালেঞ্জ দেখছেন প্রধান বিচারপতি। 45 ফুট গর্ত করেও মেলেনি শিশু সাজিদের সন্ধান। এখনো আটকা গভীর নলকূপের পাইপে। উদ্ধারে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী। সন্তানের অপেক্ষায় বাবা মা। 13 বছর পর চালু হচ্ছে বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট। সপ্তাহে চলবে 3টি। দ্বিপাক্ষিক বাণিজ্যের ওপর নির্ভর করছে সাফল্য, মত অর্থনীতিবিদের। ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। একই দিনে হবে গণভোট। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে 29 ডিসেম্বর পর্যন্ত। আর প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পরদিন থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত চালানো যাবে প্রচারণা। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করতে সব অংশীজনের সহযোগিতা চেয়েছেন সিইসি। তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ভোটের সময়সূচি জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার সন্ধ্যায় বিটিভি এবং বাংলাদেশ বেতার সহ সব বেসরকারি গণমাধ্যম জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান নির্বাচন কমিশনারের এই ভাষণ প্রচার করে। সামনে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন। ভাষণে প্রধান নির্বাচন কমিশনার সংসদ নির্বাচন ও গণভোটের বিস্তারিত তুলে ধরেন। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী 29 ডিসেম্বর। বাছাই হবে আগামী 30 ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার হতে 4 জানুয়ারি 2026 আপিল নিষ্পত্তির তারিখ 12 জানুয়ারি 2026 রোজ সোমবার থেকে 18 জানুয়ারি 2026। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি 2026। প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি 2026 তারিখ। সিইসি বলেন, এবারের ভোট ভাবমূর্তি পুনরুদ্ধার ও প্রকৃত গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার নির্বাচন। ভোটাররা বাধার সম্মুখীন হলে তা প্রতিহত করা হবে বলেও জানান তিনি। যে কোনো ভয়ভীতি, প্রলোভন, প্রবঞ্চনা এবং সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে নিঃসংকোচে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। অসত্য এবং অসৎ উদ্দেশ্যে প্রচারিত কোনো তথ্যে কান দিবেন না। সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের অঙ্গীকার হচ্ছে
একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠান যা জাতি হিসাবে আমাদের প্রত্যাশা পূরণ করবে। সংশ্লিষ্ট সকল রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের জন্য এই নির্বাচন হচ্ছে সক্ষমতা প্রমাণ করে ভাবমূর্তি পুনরুদ্ধারের অনন্য সুযোগ। নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব অবহেলা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন প্রধান নির্বাচন কমিশনার। আপনারা নির্ভয়ে সততা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন। মনে রাখবেন, এ ব্যাপারে কোনো শিথিলতা বা গাফিলতি সহ্য করা হবে না। সকলের প্রতি আমার আহ্বান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ঐতিহাসিক ভূমিকা রাখুন। রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি প্রতিপালনের আহ্বান জানান সিএসি। সকল রাজনৈতিক দল। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ভোটারদের এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। যাচ্ছি তার কাছে। কুমু, আমরা দেখলাম যে নির্বাচন কমিশন কাঙ্ক্ষিত যে তফসিল সেটি ঘোষণা করলো এবং এটি নিয়ে আসলে কথা হচ্ছিল রেকর্ড করার পরে। আমরা গতকালকেও এ বিষয়ে আলোচনা করছিলাম। গুরুত্বপূর্ণ দিন তারিখ দিয়ে যদি আলোচনা শুরু করি। ধন্যবাদ জাবি। এই নির্বাচনের তফসিল নিয়েও কিন্তু নানা রকমের সংশয় ছিল মানুষের মধ্যে, যে ভোট হবে কিনা বা পিছাবে কিনা, মাঝখানে বিএনপি চেয়ারপারসনের অসুস্থতা, সব কিছু মিলিয়ে একটি সংশয়ের মধ্যে ছিল পুরো রাজনৈতিক দলগুলো সহ এবং দেশের মানুষের মধ্যেও এটি একটা নানা রকম শঙ্কা ছিল। অনেকের ধারণা ছিল ভোট পিছিয়ে যেতে পারে, কেউ কেউ বলছিলেন ভোট হবে না, আরও দেরিতে হবে, অথবা তফসিল দিতে পারবে না নির্বাচন কমিশন। সেই বিষয়টি নিয়েও কিন্তু ছিল। সব কিছু শেষ হয়ে গেল এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে। অর্থাৎ এই তফসিল ঘোষণার মধ্য দিয়েই কিন্তু নির্বাচন কমিশন তার যে ভোটের যে ট্রেন, সেই ট্রেনে উঠে গেছে। আমরা একটু দেখে আসি। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে সন্ধ্যা 6টায় এবং জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার সব কিছুই বলেছেন। নির্বাচনের ভোটের যত তথ্য সব কিছুই নিজ মুখেই জানিয়ে দিয়েছেন। বলেছেন যে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ 29শে ডিসেম্বর, অর্থাৎ 29শে ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দিতে পারবেন। আর মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে 30শে ডিসেম্বর থেকে 4 জানুয়ারি, অর্থাৎ মাঝখানে সময় দিয়েছেন যাচাই বাছাইয়ের, কারণ কমিশন এটুকু সময় নেন যাতে করে সঠিকভাবে যাচাই বাছাই করা হয়। প্রার্থীদের হলফনামা নিয়েও নানা রকম শঙ্কা থাকে, সেই শঙ্কা তারা দূর করতে চান, যার কারণে এই সময় দেওয়া হয়। ইসিতে আপিলের শেষ তারিখ 11 জানুয়ারি। এই যাচাই বাছাই শেষে কারো যদি আপিল থাকে, যদি মনে করে যে না আমার এর তথ্য ভুল প্রমাণিত হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু প্রার্থীদের সুযোগ রয়েছে। সেক্ষেত্রেও একটি তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন 11 জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি 12 থেকে 18 জানুয়ারি। অর্থাৎ কমিশনে গিয়ে তার নিজের বক্তব্যটুকুও তুলে ধরতে পারবে প্রার্থীরা, সেই সুযোগও রেখেছে নির্বাচন। সেক্ষেত্রে কোনো প্রার্থীতা কেউ প্রত্যাহার করতে চাইলে অথবা প্রতীক বরাদ্দ নিয়ে কবে কোন তারিখ দেওয়া হলো? হ্যাঁ, আমরা দেখে আসি যে সেটি নিয়েও কিন্তু কথা বলেছে, কারণ সেখানেও সময় দেওয়া হয়েছে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। অর্থাৎ যদি কোনো প্রার্থী চান যে আমি বসে যাব, অর্থাৎ নির্বাচনে আর অংশ নিব না, সেক্ষেত্রেও কিন্তু একটা সুযোগ থাকে। মনোনয়নপত্র নিতে পারেন, কিন্তু তারপরেও সুযোগ রয়েছে যে আমি আর ভোটে অংশ নিচ্ছি না। সেক্ষেত্রেও একটি তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন 20 জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে 21শে জানুয়ারি। প্রত্যাহারের পরের দিনই আসলে প্রতীক বরাদ্দের দিনক্ষণ ঠিক করেছে এবং প্রচারণা চলবে 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি। অর্থাৎ প্রতীক পাওয়ার পর থেকেই কিন্তু কোনো প্রার্থী প্রচারণায় অংশ নিতে পারেন, এটি আইনের বিধান রয়েছে। তবে ভোটের তারিখও নির্ধারণ করে দিয়েছে, যেহেতু 12ই ফেব্রুয়ারি, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি ভোট গ্রহণ হবে। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এই যে প্রার্থীরা যে প্রচারণাটা চালান, সেই প্রচারণা কিন্তু 48 ঘন্টা আগেই বন্ধ করে দিতে হয়। সেক্ষেত্রে কুমু, এবারে কিন্তু নির্বাচনের সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে ভোটের তারিখ বলছিলেন, গণভোটও তো একই দিনে হচ্ছে। জি, এবং এটি বাংলাদেশের ইতিহাসে একেবারে সম্পূর্ণ নতুন ঘটনা। অর্থাৎ জাতীয় নির্বাচনের সাথে গণভোট একই সাথে একই দিনে। অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু দুটো ব্যালটের আয়োজন করেছে। ভোটাররা একদিকে যেমন জাতীয় নির্বাচন দিবেন, অর্থাৎ 5 বছরের জন্য যেভাবে মানুষকে সুযোগ দিবেন, এবং সারা দেশের যে একটা আমূল পরিবর্তন, স্থায়ীভাবে পরিবর্তন, সেই পরিবর্তনের জন্য গণভোটের আয়োজন করেছে সরকার এবার। তারপরে যদি দেখি যে নির্বাচনে এই যে 48 ঘন্টা আগে প্রচারণা বন্ধ, আমি একটু আগেই বলেছি নির্বাচনের দিন হবে গণভোট। ভোট গ্রহণ চলবে সকাল 7টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। অর্থাৎ এবার 1 ঘন্টা সময় বাড়িয়েছে। অর্থাৎ যেহেতু দুটো ভোট একসাথে, জাতীয় নির্বাচন এবং গণভোট, সেক্ষেত্রে কিছুটা সময় বেশি লাগবে। সেই সব মক ভোটিং এর পরে 8টা থেকে 4টা, এখন 7:30 থেকে 8:30। অর্থাৎ যেহেতু দুটো ভোট একসাথে দিবে, দুটো ব্যালটে মানুষ ভোট দিবে, সেক্ষেত্রে সময়টা বিবেচনা করে নির্বাচন কমিশন 1 ঘন্টা সময় বের করেছে।
সেক্ষেত্রে 1 ঘন্টা বাড়িয়েছে নির্বাচন কমিশন। এবং এই যে 12 তারিখে যে ভোট অনুষ্ঠিত হওয়ার জন্য যে তফসিল ঘোষণা করেছে প্রধান নির্বাচন কমিশনার, সেই তফসিলের সেই ডেটকে কিন্তু স্বাগত জানিয়েছে, ভোটের ডেটকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। এবং এই নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি আমরা দেখে আসি। 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন। সব শঙ্কা, সংশয় আর উৎকণ্ঠা কাটিয়ে জাতীয় নির্বাচনের পথে বাংলাদেশ। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে জানানো হয় প্রতীক্ষিত এই তারিখ। যদি আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন এতে সন্তুষ্ট তার দল। বলেন নির্বাচন সুষ্ঠু করা এখন কমিশনের দায়িত্ব। এটা আমাদেরকে আশ্বস্ত করেছে এবং আজকে এই ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে নির্বাচন কমিশন এবং সরকার এবং রাজনৈতিক দলগুলো তারা এই নির্বাচন অনুষ্ঠান করতে চায় এবং জনগণের যে ভোটের অধিকার সেটাকে আপনার বাস্তবায়িত করতে চায় এবং সেটাকে নিশ্চিত করতে চায়। নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছে তাতে আমরা মোটামুটিভাবে সন্তুষ্ট। আমাদের প্রত্যাশা যে নির্বাচন কমিশন একেবারে নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে, অবাধ এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করবে। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন দিগন্তের সূচনা হবে। জামাত ইসলামের পক্ষ থেকেও ঘোষিত তফসিলকে স্বাগত জানানো হয়েছে। দলটির নেতারা বলছেন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে অর্থবহ হবে না নির্বাচন। এই ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা মনে করি যে এর মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা থাকলে সেটা কেটে যাবে ইনশাআল্লাহ। সবগুলো রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার করা এবং জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ করার জন্য প্রশাসনিক এবং অন্যান্য যতগুলো দায়িত্ব আছে এই সবগুলো দায়িত্ব পালনে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তারা দায়িত্ব পালন করবেন। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণাকে স্বাগত জানালেও জাতীয় নাগরিক পার্টির নেতারা বলছেন সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের সদিচ্ছা আছে, তবে ইসির ওপর শতভাগ আস্থা রাখতে পারছে না এনসিপি। নির্বাচন কমিশন দলীয় প্রভাবের বাহিরে গিয়ে কতটুকু নিরপেক্ষ হতে পারবে সেই বিষয়ে আমাদের সন্দেহের জায়গা রয়েছে। বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে তাদেরকে একটি পুনর্গঠনের কথা, কিন্তু তাদের অধীনে নির্বাচন আয়োজন হতে যাচ্ছে। তারা অনেক উদ্যোগ নিয়েছে প্রবাসী ভোটাধিকারের বিষয়ে, আমরা সেগুলোকে স্বাগত জানাচ্ছি, কিন্তু তারা তাদের কর্মের পরিচয়ে দেখাতে হবে যে এটা আগের যে রকিবুল কমিশন রয়েছে সেটা থেকে আলাদা। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখা সহ সুষ্ঠু নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান রাজনৈতিক দলের নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আমরা দেখলাম যে আসলে তফসিল ঘোষণার পরপরই নিয়ম অনুযায়ী যেভাবে আসলে প্রতিক্রিয়া জানায়, সেক্ষেত্রে দেখলাম এনসিপি কিন্তু মাঝামাঝি একটা অবস্থানে, যে সরকারের সদিচ্ছাকে তারা স্বাগত জানিয়েছে, আবার নির্বাচন কমিশন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। পাশাপাশি অন্য দলগুলো কি বলল? সব দলগুলোই মূলত হচ্ছে তাদের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তবে যেমন বিএনপি বলছে, আমরা যদি দেখি যে তফসিল ঘোষণাকে সন্তুষ্ট বিএনপি, কিন্তু নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব ইসি, অর্থাৎ ইসি যেন তার দায়িত্বটুকু পালন করে সঠিকভাবে, সেটি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে। এদিকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জামায়াতের, অর্থাৎ এই যে তফসিল নিয়ে বা ভোটের দিনক্ষণ নিয়ে কিন্তু তাদের কোথাও আপত্তি নেই, তবে বলছে সব দলের জন্য যাতে করে সমান সুযোগ নিশ্চিত করা হয়। সেই ক্ষেত্রে একই সাথে যদি এনসিপিরও বক্তব্য দেখি যে সদিচ্ছা থাকলেও ইসির নিরপেক্ষতার অভাব আছে, অর্থাৎ বলছে যে ইসির হয়তো ভোট করার সদিচ্ছা রয়েছে, তবে তাদের নিরপেক্ষতার অভাব রয়েছে, তারা এখনও ইসির প্রতি আস্থা আনতে পারেনি। সেক্ষেত্রে তারা কোনো ব্যাখ্যা কি দিয়েছে? সেই ক্ষেত্রে তারা আসলে শুরু থেকেই বলে আসছে, কারণ তাদের প্রতীক থেকে শুরু করে সবকিছু নিয়েই একটা দ্বিধার মধ্যে ছিল, যার কারণেই বলছিল যে সকলেরই আসলে মূলত একটা দাবি যে নির্বাচন কমিশন যাতে করে সুষ্ঠুভাবে ভোটটি তাদের পালন করেন এবং সকলের জন্য যাতে সমান সুযোগ নিশ্চিত করে। খুব অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা, দলগুলোর প্রতিক্রিয়া এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমো। এদিকে নির্বাচনের আগে কোনো ধরনের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামলে কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা বলেছেন তিনি। আগামী নির্বাচন উৎসব মুখর হবে বলেও আশা প্রকাশ করেছেন প্রেস সচিব।
ইলিগাল এবং আনলফুল যারা দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামবেন, এই পুরো বিষয়টা খুব কঠোর হস্তে দমন করা হবে। আমরা পুরো জাতি একটা ভালো ইলেকশনের জন্য ওয়েট করছে এবং সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো আছে, জাতিকে একটা খুবই সুন্দর, ক্রেডিবল, পিসফুল এবং উৎসব মুখর, ফ্রি ফেয়ার এবং উৎসব মুখর একটা নির্বাচন উপহার দিতে পারবে। জোট করলেও নিজ দলীয় প্রতীকেই ভোট করতে হবে রাজনৈতিক দলকে, এমন রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ সন্ধ্যায় এই রায় দেন। এই রায়ের ফলে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধিত এমন বিধানের বৈধতা নিয়ে করা রিটটি খারিজ হয়ে গেল। জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধান চ্যালেঞ্জ করে আনা রিটের শুনানি নিয়ে গেল 1 ডিসেম্বর 10 দিনের রুল জারি করেন হাইকোর্ট। এ রুলে বিএনপি, জামাত সহ শীর্ষ সব রাজনৈতিক দল পক্ষভুক্ত হয়। ববি হাজ্জাজের নেতৃত্বাধীন রাজনৈতিক দল জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের মহাসচিব মমিনুল আমিন হাইকোর্টে রিটটি করেন। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওর সংশোধন অধ্যাদেশে বলা হয়, একাধিক দল জোটবদ্ধ হয়ে প্রার্থী দিলে তাকে নিজ দলের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। অর্থাৎ বড় দলের সঙ্গে কোনো ছোট দল জোট করলে এবং ছোট দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলে তিনি আর আগের মতো বড় দলের প্রতীকটি পাবেন না। ইলেকশন করার ক্ষেত্রে কোনো পলিটিক্যাল পার্টি যদি তার নিজের মার্কা পরিত্যাগ করে অন্য কোনো পার্টির মার্কা গ্রহণ করে, এটার মাধ্যমে জনগণকে, অর্থাৎ রাষ্ট্রের যারা মালিক, যারা ভোটার, তাদেরকে বিভ্রান্ত করা হয়। সর্বসম্মত সিদ্ধান্তে তারা পৌঁছেছেন এবং ম্যাডাম জাস্টিস ফাতেমা নজিব এবং ম্যাডাম জাস্টিস ফাতেমা আনোয়ার তাদের সম্মিলিত সিদ্ধান্তে এই রুলটি খারিজ করে দিয়েছেন। আগামী নির্বাচন সহজ হবে না। বিএনপি নেতা কর্মীরা সতর্ক না হলে দেশের গণতন্ত্র আর সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়বে। বিএনপির দেশ গড়ার কর্মসূচিতে কথা বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে দলের মহাসচিব বলেছেন, শিগগিরই দেশে ফিরে নির্বাচনে ধানের শীষকে জয়ী করতে নেতৃত্ব দেবেন তারেক রহমান। নতুন ফ্যাসিবাদ চাপিয়ে অপচেষ্টা রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের। জনতার রায়ে ক্ষমতায় গেলে দেশকে কিভাবে গড়ে তোলা হবে সেই পরিকল্পনা নিয়ে সপ্তাহব্যাপী দেশ গড়ার কর্মসূচি বিএনপির। পঞ্চম দিনে বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে যোগ দেন সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা। 5ই আগস্ট আমরা মুক্ত হয়েছি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধর্মকে ব্যবহার ও ৭১-এর বিরুদ্ধে অবস্থান নিয়ে নতুন ফ্যাসিবাদ চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে একটি গোষ্ঠী। ৭১ সাল আমাদের অস্তিত্ব। পত্রিকায় দেখলাম 1971 সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম। কোন সাহস এই কথাগুলো বলে তারা? আরেকটা ফ্যাসিজম অন্য দিক থেকে আমাদের উপরে চেপে বসতে চাইছে কিনা? শিগগিরই তারেক রহমান দেশে ফিরে ধানের শীষকে জয়ী করতে নেতৃত্ব দেবেন বলেও জানান মির্জা ফখরুল। আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন। নেতা যেদিন আমাদের আসবেন, যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে উঠে। বন্ধুগণ, একই অনুষ্ঠানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, আগামী নির্বাচন সহজ হবে না। বিএনপি নেতাকর্মীরা সতর্ক না হলে দেশের গণতন্ত্র ও সার্বভৌম হুমকির মধ্যে পড়বে। আমি 1 বছর আগে বলেছিলাম যে এই নির্বাচনটি আমরা যত সহজ ভাবছি, অ্যাকচুয়ালি নির্বাচনটি তত সহজ নয়। এখনো যদি আমরা সিরিয়াস না হই, সামনে এই দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। দেশ গড়ার দলীয় পরিকল্পনা জনগণের কাছে পৌঁছে না দিলে অন্যরা ভোটারদের বিভ্রান্ত করবে সতর্ক করে তারেক রহমান বলেন, ধানের শীষের পক্ষে জনরায় আনতে হলে তাদের সব কর্মীকে মাঠে নামতে হবে। যে দলীয় যে পরিকল্পনা দেশ এবং মানুষকে ঘিরে, এই পরিকল্পনার কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মানুষের রায় আপনার দলের পক্ষে, ধানের শীষের পক্ষে আনতে হবে নির্বাচনের দিন, ভোটের দিন। নির্বাচনের আগে অনেক দলের পরিকল্পনা আসবে, তবে বিএনপির মতো বাস্তবসম্মত দেশ গড়ার পরিকল্পনা অন্য কেউ দিতে পারবে না বলে দৃঢ়তার সঙ্গে জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মহিলাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়াকে ইলেকট্রিক ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। তার চিকিৎসার বিষয়ে কোনো ভুল তথ্য না ছড়িয়ে বোর্ডের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে। বিকেলে বেগম জিয়ার চিকিৎসায় দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে বর্তমান অবস্থা সম্পর্কে জানানো হয়, গত কয়েকদিনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায়
তার স্বাস্থ্যে বেশ কিছু জটিলতা পাওয়া যায়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে হাই ফ্লো নেজাল ক্যানুলা ও BIPAP মেশিনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বিকেলে সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবনে এই সচিবালয় উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন, সুপ্রিম কোর্টের অতিরিক্ত দায়িত্বরত সচিব, রেজিস্ট্রার জেনারেল সহ অন্য কর্মকর্তারা। সুপ্রিম কোর্ট সচিবালয়ের মাধ্যমে বিচার বিভাগ রাজনৈতিক প্রভাব মুক্ত হলো বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। কি রায় হবে, কিভাবে রায় হবে না, এই সমস্ত কিছু, কোন মামলাটা আগে শুনানি হবে, কোন মামলা হবে না, বিচারকদের পোস্টিং, পদোন্নতি, বদলি, সমস্ত কিছু রাজনৈতিক প্রভাবের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হতো। এখন আর রাজনৈতিক প্রভাব থাকবে না। আগামীতে আমরা বিশ্বাস করি এই সচিবালয় বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথে একটা বিরাট ভূমিকা রাখবে। এটি এখানে শেষ হলো না। আমাদের এখন সবচেয়ে বড় যে আমাদের পদক্ষেপ নিতে হবে সেটা হচ্ছে এই সচিবালয়ের যে কার্যক্রম, এটা স্থায়িত্ব বজায় রাখা এবং সামনের মাস এবং বছরগুলো বলে দেবে সেটা আমরা কত সাফল্যের সাথে সেটা আমরা অর্জন করতে পারবো। সবার কাছে আমার আহ্বান রইল, আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তাদের তো বটেই এই সচিবালয়ের ধারাবাহিকতা, আইনের শাসন বজায় রাখা, গণতন্ত্রকে বজায় রাখা, এই ধারাবাহিকতা যেন অটল থাকে। পদত্যাগ করা দুই উপদেষ্টার অধীনে থাকা 3 মন্ত্রণালয় পুনর্বণ্টন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে। মাহফুজ আলমের দায়িত্বে থাকা তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পদত্যাগের আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দায়িত্ব সামলাতেন 2টি মন্ত্রণালয়ের। এর মধ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানকে। স্থানীয় সরকার বিভাগ এবং সিটি আজকের এই অনুষ্ঠান আমাদের জন্য এক আনন্দ ঘন মুহূর্ত। এটি নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্য। এবার যাব পাইপে আটকে পড়া শিশু উদ্ধারের খবরে। রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাজিদকে উদ্ধার করা হয়েছে। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থলে আছেন সহকর্মী মওদুদ রানা। সবশেষ জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স যোগে তারা মেডিকেলে নিয়ে গেছেন এবং তারা বলছেন যে তারা আশাবাদী। ফায়ার সার্ভিস শুধু একটাই শব্দ বলেছেন যে তারা আশাবাদী, তারা চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেছেন এবং সেখানে তার মাথার উপরে খড়ের একটি আস্তরণ ছিল, যার ফলে তার শরীরে কোনো ধরনের আঘাত লাগেনি। আমরা জিজ্ঞেস করেছিলাম তিনি জীবিত না মৃত। ফায়ার সার্ভিস বলছে এটি তারা বলতে পারেন না, তবে তারা দেখেছেন যে শিশুটি অচেতন রয়েছে। তারা দ্রুত তাকে অ্যাম্বুলেন্স যোগে, ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স যোগে তারা মেডিকেলে নিয়ে গেছেন এবং তারা বলছেন যে তারা আশাবাদী। ফায়ার সার্ভিস শুধু একটাই শব্দ বলেছেন যে তারা আশাবাদী, তারা চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেছেন এবং সেখানে গিয়েই তারা পরবর্তী আসলে শিশুটি জীবিত আছে নাকি মৃত সেটি জানাবেন। আর আমরা যেটি দেখছিলাম যে এখানে যে খনন কাজটি করছিলেন সেই এসকেভেটরের যিনি সেই এসকেভেটর চালাচ্ছিলেন তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে 50 ফুট গভীরে সেই গর্তের মধ্যে আসলে শিশু সাজিদকে পাওয়া গেছে এবং তারা প্রথমে শিশু সাজিদকে দেখতে পারেন, তারপর তারা খুবই সতর্কতার সাথে সেখানকার মাটি সরিয়ে সেই গর্ত থেকে সাজিদকে উদ্ধার করে এবং এরপরেই আসলে তাকে নিয়ে যাওয়া হয়। এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা যেটি বলছেন যে তারা দুপুরের পর যখন ক্যামেরা
গর্তে প্রবেশ করান সেই সময় তারা ধারণা করেছিলেন যে 50 থেকে 55 ফুটের মধ্যে শিশুটি থাকতে পারেন, কারণ তার এই শিশুটির মাথার উপর একটি আস্তরণ ছিল, সেখানে কিছু খড় ছিল, তার উপরে কিছু মাটি ছিল। তারা যখন ক্যামেরাটি প্রবেশ করান তখন সেখানে মাটির আস্তরণ দেখে তারা অনুমান করেছিলেন যে এখানে কিছু একটা আছে, এবং সেই অনুমানের জায়গা থেকে তারা দুপুরের পর থেকে যে বড় গর্তটি করেছিলেন সেখান থেকে মাটি অপসারণ করেন এবং যে গর্ত সেই গর্তের ব্যাপ্তি বৃদ্ধি করেন। এরপর একটি বড় এক্সকেভেটর বা খনন যন্ত্র সেখানে নিয়ে যান এবং সন্ধ্যার পর থেকে তারা পুরো পাইপে আটকে থাকা শিশুকে 32 ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আর এই ঘটনার সবশেষ জানতে এখনো কিন্তু ফেসবুকে, সময় টিভির ফেসবুক পেজে আপনি চোখ রাখতে পারেন। ঘটনাটির সরাসরি সম্প্রচার কিন্তু চলছে সেখানে। আর এবারে চলে যাব আমরা বাণিজ্য সংবাদে। 13 বছর বন্ধ থাকার পর আবারও চালু হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট। সবকিছু ঠিক থাকলে চলতি মাসে প্রাথমিকভাবে ঢাকা করাচি রুটে সপ্তাহে 3টি ফ্লাইট চলবে। দুদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক এবং বাণিজ্যের আদান প্রদানের উপর এই রুটের সাফল্য নির্ভর করবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। রৌনক নিয়ন্ত্রণ রিপোর্ট। দীর্ঘদিনের নীরবতা ভেঙে আবারও আলোচনার টেবিলে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক। 24 আগস্ট পরবর্তী সময় থেকে দুদেশের সম্পর্ক স্বাভাবিকের পথে। সম্প্রতি পাকিস্তানের শীর্ষ মন্ত্রীদের সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে যোগ করেছে নতুন মাত্রা। স্বাক্ষরিত হয়েছে কূটনীতি, বাণিজ্য ও সংস্কৃতি বিনিময় জোরদারের লক্ষ্যে একাধিক সমঝোতা স্মারক। এরই ধারাবাহিকতায় প্রায় 13 বছর বন্ধ থাকার পর খুলতে যাচ্ছে ঢাকা করাচির আকাশপথ। দুই দেশের মধ্যে ফ্লাইট চলাচলের জন্য বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, অন্যদিকে ফ্লাই জিন্নাহ ও এয়ারসিয়াল নামের পাকিস্তানের দুটি বেসরকারি বিমান সংস্থা সম্প্রতি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে। রাজনৈতিক সদিচ্ছা তৈরি হয়েছে, কোনো সন্দেহ নেই, কিন্তু ওটা টেকসই হওয়া বা ওটা বড় করার পিছনে যে জিনিসটা গুরুত্ব দেওয়া দরকার সেটা হলো অর্থনৈতিক কোনো কাঠামো তৈরি করা যায় কিনা। এই ফ্লাইট দক্ষিণ এশিয়ার মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও বাণিজ্য বৃদ্ধি এবং সংযোগ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এর ফলে যোগাযোগ এবং মানুষের আসা যাওয়ার ফলে আমাদের যে ব্যবসা বাণিজ্যিক যে সম্পর্ক, সেই সম্পর্কটার ক্ষেত্রেও এটা একটা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বাংলাদেশে বাণিজ্য করতে পাকিস্তানের অনেক কোম্পানি এখন আগ্রহী বলে জানান অর্থ উপদেষ্টা। আবার আমাদের তো জিও সেদিন বললো, জিও আবার আসতে চায়। জেনারেল ইলেকট্রনিক সবচেয়ে ফেমাস সে বাংলাদেশের প্রথম, ইভেন পাকিস্তান আমাদের প্রথম ইলেকট্রনিক জেনারেটর ফোনের তো জিই, তো ওরাই তো শুরু করে, ওরা আবার নতুন করে আবার বলছে। নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে 2012 সালে তৎকালীন সরকার বন্ধ করে দেয় এই আকাশপথ। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে নৌ প্রতিরক্ষা সামগ্রী সম্পর্কিত সহযোগিতার বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এতে দুদেশের সামরিক খাতের প্রযুক্তি হস্তান্তর, তথ্য অভিজ্ঞতা বিনিময়, শিল্প সুরক্ষা নীতি অনুযায়ী তথ্য আদান প্রদান, যৌথ প্রশিক্ষণ এবং লজিস্টিক্স সহায়তা আরও সহজ হবে। সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে দুপুরে ঢাকা সেনানিবাসে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন দুদেশের সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। এই সমঝোতা স্মারক দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাবে বলে আশা উভয় দেশের প্রতিনিধিদের। দেখছেন রাতের সময়। এবার দেশের বাইরের খবর। মিয়ানমারের রাখাইনে একটি হাসপাতালে জান্তা বাহিনীর বিমান হামলা অন্তত 31 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 68 জন। বার্তা সংস্থা এএফপি জানায়, বুধবার রাতে পশ্চিম রাখাইনের ওই হাসপাতালে হামলা চালানো হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নির্বাচনের আগে বিদ্রোহী দমন অভিযান চালাচ্ছে জান্তা, এরই অংশ হিসেবে বিভিন্ন প্রদেশে হামলা চালানো হচ্ছে। দেখছেন রাতের সময়। শুধু নিষেধাজ্ঞায় পার পাচ্ছেন না বিপিএল ফিক্সিং অভিযুক্তরা, বরং অভিযোগ প্রমাণিত হলে আদালতের আশ্রয় নেওয়ার কথা জানিয়েছেন অ্যালেক্স মার্শাল। ভবিষ্যতে ফিক্সিং এর মতো কর্মকাণ্ডকে ফৌজদারি আইনের আওতায় আনার উপর গুরুত্ব আরোপ করেছেন বিসিবির দুর্নীতি দমন ইউনিটের প্রধান।
the player and match officials area. কিছু দেশে ক্রিকেট দুর্নীতি একটি অপরাধ যার জন্য জেল পর্যন্ত হতে পারে। অন্য দেশগুলোতে নির্দিষ্ট কোনো ফৌজদারি আইন নেই। আমি আশা করব বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে ফৌজদারি আইন প্রবর্তন করা সম্ভব হবে। বর্তমানে কাউকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা একটা দীর্ঘ প্রক্রিয়া। আমি গভর্নিং কাউন্সিলকে পরামর্শ দিয়েছি কাদের এবারের বিপিএলে আমন্ত্রণ জানানো উচিত নয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ত্রয়োদশ জাতীয় নির্বাচন 12 ফেব্রুয়ারি, একই দিনে হবে গণভোট। 1 ঘন্টা বাড়ল ভোট গ্রহণের সময়। 29 ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র দাখিল, প্রচারণা 22 জানুয়ারি। তফসিলকে স্বাগত জানালো দলগুলো। সুষ্ঠু ভোটের প্রত্যাশা বিএনপির। সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জামায়াতের। ইসির নিরপেক্ষতার অভাব দেখছে এনসিপি। এবং রাজশাহীর তানোরে গর্ত পড়ে যাওয়ার 32 ঘন্টা পর শিশু সাজিদকে উদ্ধার, নেওয়া হয়েছে হাসপাতালে। চলছে শারীরিক পরীক্ষা নিরীক্ষা। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।